স্বাস্থ্য দুরন্ত মন। অসচেতন বাবা মাকে হাসপাতালে বেশি বেশি ছুটতে হয়, আর আমরা তেমনটা কখনোই চাই না। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আর আজ আমরা কথা বলবো অটিজম নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল হক। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, অটিজম আমাদের এখনকার দিনে একটি বহুল প্রচলিত বা আলোচিত একটি বিষয়। অটিস্টিক শিশু এখন আমাদের কাছে অপরিচিত নয়। এই অটিজম নিয়ে যদি আপনি কিছু বলতেন। অটিজম ঠিকই বলেছেন যে আসলে একটা বৈশ্বিক সমস্যা, এবং এই অটিজমের সাথে এত বেশি আলোচনার মেইনটা হচ্ছে যে শিশুর বিকাশটা এখানে সবচেয়ে বেশি সমস্যায় আক্রান্ত হয়। এবং এই অটিজম হলে সবচেয়ে প্রথম হচ্ছে যে প্রথম জন্মের পর থেকে এটা শনাক্ত করা যায় না। যখন তার বয়সটা বাড়তে থাকে তখনই বিশেষ কতগুলো লক্ষণ প্রকাশিত হতে থাকে, যখনই বাবা মা চিন্তিত হয়ে পড়ে যে 8-10টা শিশু থেকে আমার বাচ্চাটা একটু আলাদা। অটিজম কথাটা কিন্তু প্রথম আসছে অটোস থেকে। অটো মানে আমি স্বয়ংক্রিয়, আমি কারোর সাথে সম্পর্ক রাখবো না, আমি নিজে নিজেই চলতে পারবো, এরকম একটা থেকেই অটিজম শব্দটা আসছে, রোগটা আসছে। এবং এই অটিজম হলে শিশু তার বহির্বিশ্ব থেকে নিজেকে গুটিয়ে নেয়। সে হয়তো সবার সাথে কথা বলে না, সবার সাথে সে তাকিয়ে কথা বলে না, এবং তার আচার আচরণের মধ্যে সবসময় নিজেই খেলবো, কারোর সাথে মিলে খেলবো না, এরকম একটা প্রকাশ পেতে থাকে। এবং এই অটিজম বিশ্বব্যাপী, উন্নত বিশ্বে এই সমস্যা আরও বেশি, এবং দিন দিন আমাদের দেশেও এই অটিজম শনাক্তের হার বেড়েই চলেছে। স্যার, অটিজম কি কোনো বংশগত রোগ না অন্য কোনো কারণে হয়ে থাকে? অটিজমের কারণ সারা পৃথিবীতেই এখনও পর্যন্ত অজানা। আমাদের অসংখ্য গবেষণা চলছে সারা বিশ্বব্যাপী যে অটিজমের কারণটা জানার জন্য, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে অটিজমের কারণ বলে ধারণা করা হয়, কিন্তু সেটা প্রমাণিত নয়। যেমন কিছু কিছু বলা হয়ে থাকে যে অল্প বয়সে এবং দেরিতে বিয়ে হলে এই রোগগুলো হয়। কেউ কেউ বলে যে মায়ের গর্ভাবস্থায় কোনো একটা পরিবর্তনের জন্য এই অটিজম হয়, কিন্তু কোনোটাই প্রমাণিত না যে কেন অটিজম হচ্ছে। স্যার, অটিস্টিক শিশুদের মধ্যে কি কি বিষয় লক্ষ্য করা যায়? প্রথম 1.5 বছর পর্যন্ত, 1 বছর পর্যন্ত শিশুটি 8-10টা বাচ্চার মতোই একেবারেই স্বাভাবিক থাকে, কিছুই বোঝা যায় না। যখন তার বয়সটা 1.5 বছর পার হয়ে যায় তখন দেখা যায় সেই শিশুটি অন্য 8-10টা বাচ্চার সঙ্গে খেলতে পছন্দ করে না, নিজে নিজেই খেলতে পছন্দ করে। শুধু তাই না, খেলার আইটেমগুলোও তার অন্যরকম থাকে। অনেক বাচ্চা গাড়ি পুতুল নিয়ে খেলে, কেউ বোতল নিয়ে খেলতে পছন্দ করছে, কেউ দেখা যায় সুতা নিয়ে, কিছু কিছু বাচ্চাকে পেয়েছি চাবি পছন্দ করে, চাবি নিয়েই সারাদিন খেলতে চায়। তো খুব অদ্ভুতভাবে তাদের খেলার উপকরণগুলো আলাদা থাকে। ওদেরকে যখন আমরা ডাকি সবসময় সে রেসপন্স করে না। শিশুর যে প্রধান প্রধান লক্ষণগুলো প্রকাশিত হয় সাধারণত 1.5 বছর থেকে 2 বছরেই সে প্রকাশিত হয়। এবং প্রধান লক্ষণগুলোর মধ্যে হচ্ছে যে আমি যদি 3টা লক্ষণকে চিন্তা করি, সেটা হচ্ছে শিশু কিন্তু চোখে দেখতে পায়, কিন্তু সে চোখে চোখে তাকাবে না। মানুষ কি করি, কথা বলার সময় চোখে চোখে তাকায়, আমি আপনাদেরকে কিন্তু চোখে চোখে রেখে কথা বলছি। শিশু কথা বলতে পারে কিন্তু কথা বলতে সে পছন্দ করে না। আরেকটি হচ্ছে শিশু কানে শুনতে পাচ্ছে, কিন্তু সে ওকে যদি আমি ডাকা হয় সে সেভাবে রেসপন্স করবে না। শিশুকে ডাক দিলে সে না উপর দিকে তাকাবে বা নিচে তাকাবে, চোখে চোখে তাকাতে সে পছন্দ করে না। কন্ট্যাক্ট করবে না। এই কন্ট্যাক্টটা যদি এরকম প্রবলেম ফেস করে বা কেউ যদি বাবা মারা যদি দেখে যে না এরকম সমস্যা হচ্ছে, দ্রুতই উচিত হবে একজন শিশু বিশেষজ্ঞ, শিশু নিউরোলজিস্ট এবং শিশু যারা বিকাশ বিশেষজ্ঞ নিয়ে কাজ করে তাদেরকে একবার দেখানো। কোনো শিশু যদি দেরিতে কথা বলা শুরু করে, তাহলে সেক্ষেত্রে বাবা মারা কিভাবে বুঝবে যে তাদের সন্তান অটিজমে ভুগছে? শুধুমাত্র একটি লক্ষণ দিয়ে কিন্তু অটিজম বলতে পারবো না। আমি অনেকগুলো কথা বলেছি যে শিশু শুধুই কথা বলতে পছন্দ করে না, কিন্তু ডাক দিলে রেসপন্স করছে, অন্য শিশুর সাথে খেলতে সে তার আগ্রহ প্রকাশ পাচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা অটিজম বলবো না। শিশুর আরও অনেক কারণ আছে যে কথা বলতে না পারে। অনেক সময় অনেক পারিবারিকভাবেও দেখা যাচ্ছে অনেকেরই কথা বলতে দেরি হয়, হ্যাঁ সেটাও হতে পারে। কিন্তু সেক্ষেত্রে শুধু একটা সমস্যা নিয়ে আসবে না। কিন্তু এইখানে সবচেয়ে সতর্ক হওয়া জিনিসটা হচ্ছে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে পরিবারে, তারা যে কোনো শিশু কথা না বলতে পারলে তখনই তারা বলে ফেলে যে না দেরি করো, একসময় কথা বলবে। কিন্তু কিছু কিছু শিশুর মধ্যে কিন্তু অটিজমও থেকে যাচ্ছে, সেই শিশুগুলো কিন্তু আমাদের কাছে আসতে দেরি হয়ে যায়। সুতরাং কথা না বলতে পারলে দেরি হলে একটু নিরীক্ষা করা উচিত, পরীক্ষা করা উচিত, বা কোনো শিশু বিশেষজ্ঞ দেখানো উচিত যে আসলে কি শুধু কথা বলছে না অটিজমের জন্য, না আসলে সেটা পারিবারিক কোনো কারণেই তার এই ধীর লয়ে কথা শেখা হচ্ছে।
স্যার, শিশুরা তাহলে অটিস্টিক যে শিশুরা থাকে তারা জন্ম থেকে এই অটিজমের লক্ষণগুলো বা এই সমস্যা নিয়েই জন্মগ্রহণ করছে। আমরা আগেই বলে দিয়েছি যে শিশুর আসলে অটিজমের কারণ আমরা এখনো জানি না, কিন্তু অনেকগুলো কারণে বলা হয়েছে যে জন্ম থেকেই তার অটিজমটুকু রয়েছে, কিন্তু প্রকাশটুকু হচ্ছে না। প্রকাশটুকু হয়তো 1.5 থেকে 2 বছরে গিয়ে সে প্রকাশিত হচ্ছে যে তার অটিজমটা আসছে। তো সেই ক্ষেত্রে শিশুর একেবারেই বলতে পারবো না যে জন্ম থেকেই হয়েছে, কিন্তু শিশুর যখন প্রকাশ হবে যে এই বিশেষ লক্ষণগুলো রয়ে গেছে, শিশু খেলছে না, শিশু কথা বলছে না, হ্যাঁ, ওকে নাম ধরে ডাকলেও রেসপন্স করছে না, আরও কিছু কিছু আছে, যেমন শিশুকে যদি আমি বলি তোমার নাম কি বাবু, সে ঠিক একইভাবে বলবে তোমার নাম কি বাবু। হ্যাঁ, একটা ইকোলালিয়া একটা নাম আছে, এটা কিন্তু একটা অটিজমের লক্ষণ। কথাটার পুনরাবৃত্তি ইকো, করবে, যেটা প্রতিধ্বনি বলি আমরা, ঠিক এটা কিন্তু আমরা বুঝতে পারি তখন যে না, শিশুটি অটিজমে আক্রান্ত। শিশুর অটিজমে তাহলে চিকিৎসা ব্যবস্থাটা কিভাবে হয়? এটা কি পুরোপুরি নিরাময় সম্ভব? অটিজমকে আসলে নির্মূল করা যায় না। হ্যাঁ, আমরা বলে থাকি যে কেউ যদি বলে যে আমি অটিজমকে নির্মূল করে ফেলবো, এটা আসলে সম্ভব না প্রায়, কিন্তু এটা চিকিৎসা আছে। আমি যদি খুব সঠিক সময়, খুব অল্প বয়সে ওর অটিজমের এই লক্ষণগুলো প্রকাশ করে যদি আমি সঠিকভাবে ডায়াগনোসিস বা নিরীক্ষা করতে পারি এবং খুব অল্প বয়সে যে কতগুলো বিশেষ চিকিৎসা পদ্ধতি অনুসরণ করি, তাহলে অটিজমের যে লক্ষণগুলোকে আমি খুব কমিয়ে আনতে পারবো। কমিয়ে নিয়ে এসে আমি শিশুটাকে সমাজের 8-10টা মানুষের সাথে এক করে দিতে পারবো। আমরা বাবা মাকে বলি যে অটিজমকে আমরা তাড়াতে পারবো না, আপনি শিশুর মতো হয়ে যান। শিশুকে আমি চেঞ্জ করতে যাব তাহলে আমি পারবো না, আপনি আপনার শিশুর সাথে মিশে যান। হ্যাঁ, এই জন্যই আমরা বলি যে অটিজমের সাথে বসবাস। বাবা মাকে বুঝে ফেলতে হবে যে অটিজমটা কী এবং অটিজমের সাথে কীভাবে মানিয়ে চলে তার শিশুটাকে তাদের মতো করে ফেলতে পারবে। স্যার, অটিজম মূলত কয় ধরনের হতে পারে? অটিজমের শ্রেণী বিভাগ যদি করি, 2টো বিভাগ নিয়ে খুব বেশি আলোচনা হয়। একটা হচ্ছে শিশুর কত বেশি কত কম অটিজম আছে। অটিজম কিন্তু সব শিশুর ক্ষেত্রে একই রকম না। কোনো শিশুর ক্ষেত্রে দেখা যায় খুব প্রচণ্ড আকারে অটিজম প্রকাশ পায়, অনেক শিশুর ক্ষেত্রে খুব মৃদু কিছু লক্ষণ প্রকাশিত হয়। সুতরাং মৃদু, মাঝারি, প্রচণ্ড একটা ভাগ আছে। আরেকটা ভাগ আছে অটিজমের কারণ নিয়ে। অনেকগুলো অটিজম আছে কোনো কারণই খুঁজে পাওয়া যায় না, সেটাকে আমরা প্রাথমিক অটিজম বলি বা প্রাইমারি অটিজম বলি। আর অনেকগুলো কারণ আমরা পাই, সংখ্যায় যদিও কম, সেটাকে আমরা সেকেন্ডারি অটিজম বলি। মানে নির্দিষ্ট অন্য কোনো একটা রোগ আছে তার জন্য অটিজম হচ্ছে। যে আমি লক্ষণ দিই যে একটা জেনেটিক রোগ আছে ফিনাইল কিটোনুরিয়া, তার জন্য সেই রোগটা আছে, সেই রোগের জন্য লক্ষণ হিসেবে অটিজম আসতেছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রাথমিক যে রোগটা চিকিৎসা করলে আমার অটিজমটুকু আমি কমে নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে শুধু অটিজমের চিকিৎসা করলে কিন্তু হবে না, এরকম আরও অনেকগুলো রোগ আছে যেগুলো আসলে প্রাথমিকভাবে ওই রোগের জন্য অটিজম হচ্ছে। সুতরাং প্রাথমিক রোগের চিকিৎসাও আমার অটিজমের সাথে সাথে করতে হবে। স্যার, আপনি বললেন যে অন্য কোনো রোগের কারণেও অটিজম হতে পারে, সেক্ষেত্রে এই চিকিৎসা ব্যবস্থা ওই রোগের চিকিৎসা হলে তখন অটিজম কি নির্মূল হয় না এটাও কমিয়ে আনে? এটা নির্ভর করে কত দ্রুত আপনি সেটা ডায়াগনোসিস, মানে আপনি খুব দেরি করে আসলেন ততদিনই কিন্তু শিশুর অটিজমের কিছু অংশ তার স্নায়ুর যে কোষগুলোকে কিছুটা ক্ষতিগ্রস্ত করে ফেলে। তার ফলে সবটুকু নিরাময় তখন সম্ভব নাও হতে পারে, কিন্তু খুব দ্রুত যদি আমরা এই ডায়াগনোসিসটা করতে পারি তাহলে কিন্তু সম্ভব। স্যার, আপনি বললেন যে যত দ্রুত ডায়াগনোসিস করা যায় তত ভালো তার চিকিৎসাটা হবে। সেক্ষেত্রে যে অন্যান্য কারণে যে অটিজম হচ্ছে সেই কারণগুলো শনাক্ত করব কিভাবে বা শনাক্ত করা যায় কিভাবে? খুব ভালো কোশ্চেন এটা। সেটা হচ্ছে যে উন্নত বিশ্বে যে একটা পদ্ধতি আছে যে শিশু জন্মের পরেই ওরা একটা নিউবর্ন স্ক্রিনিং করে। সব বাচ্চাগুলোকেই প্রথম 1 মাসের মধ্যে বা 7 দিনের মধ্যে কিছু টেস্ট করা হয়। সেই টেস্টেই কিন্তু এই যে আমি যে রোগটার নাম বললাম সেটা ধরা পড়ে যায়। তাহলে কিন্তু আমি প্রথমেই যদি একেবারে ধরে এই শিশুর অটিজমের লক্ষণ প্রকাশের আগেই যদি অটিজমের কারণটা চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু অটিজমকে থেকে আমি মুক্তি পেতে পারি। কিন্তু সেটা উন্নত বিশ্বে সম্ভব, আমাদের দেশে এখনও পর্যন্ত একেবারেই খুব অল্প বয়সেই এই রোগগুলোর নিরীক্ষা করার ব্যবস্থা নেই। স্যার, আমাদের দেশে অটিজমের চিকিৎসা ব্যবস্থাটা কেমন? চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেক দূর এগিয়েছে। অটিজমের এই চিকিৎসার জন্য একবারে প্রান্তিক লেভেলে বাংলাদেশে প্রায় 28 থেকে 30টা কেন্দ্র চালু আছে সরকারি হাসপাতালগুলোতে, যেখানে মাত্র 10 টাকা টিকিট কেটেই কোনো বাবা মা তার বাচ্চাকে দেখাতে পারে যে আমার বাচ্চাটুকু অটিজমে আক্রান্ত কিনা, এবং আক্রান্ত হলেও যে প্রাথমিক যে চিকিৎসাটুকু সেরে নিতে পারে। আর একটা বলে রাখি যে অটিজম কিন্তু শুধু শনাক্তকরণই না, এর সাথে জড়িত একটা বিশাল স্কুলগুলো খুব
দরকার অটিজমের জন্য, কিছু ওষুধ আমরা দেই অটিজমের জন্য, আর অনেকগুলো আছে যেগুলো নাকি আমরা স্কুলের বাইরেও থেরাপি রিলেটেড, যেগুলো ডেভেলপমেন্ট থেরাপি, স্পিচ থেরাপি, তারপরে হচ্ছে ওটি অকুপেশনাল থেরাপি, যেগুলোর মাধ্যমে শিশুকে ঠিক সমাজের মূল ধারায় নিয়ে আসা যায়। তো অটিজমের চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি, আবার এখনও আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জায়গাটুকু আছে, সেটা আমি আপনাকেই বললাম। ধন্যবাদ স্যার এত সুন্দর করে আমাদের ব্যাপারটা বোঝানোর জন্য। স্যার, আমাদের দেশে যখন একটা শিশু অটিজমে আক্রান্ত হয় বা বাবা মারা জানতে পারে যে তার সন্তান অটিজমে ভুগছে, সেক্ষেত্রে তাদের মনোবল অনেকটা ভেঙে যায়, তারা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ে। সেক্ষেত্রে সে বাবা মায়েরা কি কি বিষয়ে লক্ষ্য বা সচেতন থাকলে এই অটিজমটা দূর করা যাবে বা আমার সন্তানকে আমি মুক্ত রাখতে পারবো অটিজম থেকে? শিশুর বাবা মা যখন বুঝতে পারে, আমরা কিন্তু প্রাথমিকভাবে যখন একটা শিশুকে আমরা বুঝতে পারি যে শিশুটি অটিজম আক্রান্ত হতে পারে, বা আমরা ধরে নেই যে শিশুটি অটিজম আক্রান্ত, সেক্ষেত্রে কিন্তু আমরা বাবা মাকে ঠিক প্রথমেই বলে দেই না যে আপনার বাচ্চাটি একটা অটিজমে আক্রান্ত। কারণ সামাজিকভাবে অটিজম শুনলে যে ধরনের একটা কুসংস্কার কাজ করে, বাবা মা তার থেকে মুক্ত না। তো বাবাকে আমরা প্রথমে বোঝাই যে ও একটা বিকাশজনিত সমস্যায় আছে, এবং আমরা এই সমস্যাটুকু কমিয়ে আনার জন্য এই কাজগুলো করলে ও অনেকটুকু সুস্থ হয়। আমি যেটা খুব বেশি পছন্দ করি যে মা নিজে এই থেরাপিগুলো শিখে নিজেই প্র্যাকটিস করবে বাসায়, কারণ এই থেরাপিগুলো সকাল থেকে রাত পর্যন্ত চালু রাখতে হবে। আমাদের দেশে কোনো কেন্দ্র এই সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাটাকে এই সার্ভিসটা দিবে না, শুধুমাত্র মা সেটা পারে। তো আমার প্রধান কাজ থাকে যে মাকে সেই শক্তিটা দেওয়া যে আপনি পারবেন। এবং আমি দেখেছি যে আপনি যদি নিজে এই যে স্পিচ থেরাপি, ডেভেলপমেন্ট থেরাপি, অকুপেশনাল থেরাপি, যেগুলোর মধ্যে বাচ্চা অনেক সুস্থ হতে পারে, মা যদি দিতে থাকে, প্রায় 90% শিশুই অনেকটুকু সুস্থ হয়। এই কথাটুকু মেসেজ যদি বাবাকে মাকে দেই, তারা কিন্তু মনোবল খুঁজে পায়। এবং অটিজমের চিকিৎসার কিন্তু মেইন হচ্ছে থেরাপি, ওষুধ খুবই মিনিমাম কাজ করে। হ্যাঁ, আর স্কুল, অটিজম রিলেটেড স্কুলগুলো আমাদেরকে আরও বেশি উন্নত করার জায়গা আছে। আমি সবসময় বলি ট্রিপল থেরাপি দিবেন, আপনি নিজে থেরাপি দিবেন, আমরা যদি কিছু ওষুধ দিই সেটা ব্যবহার করবেন, আর বাচ্চাকে স্কুল অথবা ডে কেয়ারে ওকে একটা সংযোগ করে দেবেন। আমি দেখেছি এই 3টা কাজ যদি একসঙ্গে করি, বাচ্চাগুলো অনেক অনেক সুস্থ হয়। স্যার, আপনি ট্রিপল থেরাপির কথা বললেন, তার মধ্যে একটা যেটা মা নিজে বাড়িতেই শিশুকে এই থেরাপিটা দিতে পারবে, সেক্ষেত্রে মায়েরা এই ট্রেনিংটা নেবে কোথা থেকে? আমি আগেই বলেছি না যে আমাদের মেডিকেল কলেজগুলোতে প্রায় 28টা কেন্দ্র আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে। সেখান থেকে মাকে বলে দেওয়া হয় যে আপনি বাসায় বসে বসে এই কাজগুলো করবেন, প্রতি ঘন্টায় ঘন্টায় বা আধা ঘন্টা পর পর আপনি বাচ্চার সাথে এই কাজগুলো করবেন, এই খেলাটা করবেন, এবং এটার আবার আবার ফিডব্যাকটা নেবেন। তো মাকে এটা শিখিয়ে দেওয়া হয়। আর ঢাকাতে অনেকগুলো কেন্দ্র আছে যারা কাজ করে, তো মাকে শিখিয়ে দেওয়ার আসলে বিকল্প আমি দেখছি না, কারণ 28টা কেন্দ্র অথবা ঢাকার 15-20টা কেন্দ্র কিন্তু সারা বাংলাদেশের এত অটিজমকে ডিল করতে পারবে না। স্যার, থেরাপিগুলো কি ধরনের থেরাপি থাকে যেগুলো মা বাড়িতে শিশুদের করাতে পারে? আমরা যখন থেরাপির কথা বাবা মাকে বলি, কিছু বাবা মা দেখি যে ভয় পেয়ে যায়। থেরাপি বলতে আমাদের সবার ধারণা হচ্ছে একটা ইলেকট্রিক শক দিতে হবে, একটা কিছু, ভয় পেয়ে যায়। আসলে থেরাপি নাম দেওয়া হয়েছে থেরাপি, আসলে থেরাপি আর কিছুই না, শিশুর সাথে খেলতে হবে। কিন্তু খেলাগুলো কতগুলো সুন্দর পদ্ধতিতে খেলতে হবে। যেমন কোনো একটা শিশু একটা বল নিয়ে খেলছে, কিন্তু আপনাকে এখন লেখা আছে না বাচ্চা এখন পেন্সিল নিয়ে খেলবে, আপনি কিন্তু কখনোই এই কাজ করবেন না, তার হাত থেকে বলটা নিয়ে নেবেন না। তার মধ্যে এমনভাবে পদ্ধতি করে যে বল খেলা থেকেই শেষে কীভাবে আজকে পেন্সিলে যাবে, এই পদ্ধতিটুকু শিখাই দেওয়া হবে, আর কিছুই না। থেরাপিগুলো এই যে আমরা বললাম স্পিচ থেরাপি, কতগুলো শব্দ শিখিয়ে দেওয়া হবে যে আপনি এই শব্দগুলো দিনে এতবার বলে বলে ওর মার্কস থেকে ফিডব্যাক নেবেন। একদিন পারবেন না, দুদিন পারবেন না, তৃতীয় দিনে আপনি পারতেও পারেন। আবার অকুপেশনাল থেরাপি, অকুপেশনাল হচ্ছে শিশু দাঁত মাজতে পারে কিনা, প্রতিদিনের যে কাজকর্মগুলো করতে হয় নিজে করতে পারে কিনা, হ্যাঁ, এই কাজগুলোকে শেখানোও কিন্তু থেরাপি। থেরাপি হচ্ছে সারাদিনই ওকে কোনো না কোনো কাজের মধ্যে রেখে ওর ইন্টারাকশনটাকে বাড়ানো। ওদের মেইন প্রবলেমটা হচ্ছে ব্রেইনটুকু জায়গা মতো আছে, ওর এই জায়গার কানেকশনগুলো কাজ করছে না। আমি যত বেশি ইন্টারাকশন করবো ওর সাথে, কানেকশনগুলো সে আবার বুঝে পাবে, তখনই সে ইন্টারাকশন করবে। ওরা কিন্তু অনেক মেধাবী। আমার ফেসবুক একজন ফ্রেন্ড আছে অটিজম আক্রান্ত, 23 বছরের একটা ছেলে, আমি নাম বলবো না। ও যে ছবি আঁকে, মিশরের পিরামিডের ছবি আঁকছে। আমি জানি না যে অনার্স মাস্টার্স করা চারুকলার একটা ছেলেও এই লেভেলে ছবি আঁকতে পারবে কিনা। ওরা গান গাইতে পারে, ওরা এমন সব ক্যালকুলেশন পারে, এটা আমি ওদেরকে এক্সট্রা বলা হয় যে আসলে অটিজমের সাথে বসবাস। হ্যাঁ,
তো এই ব্যাপারগুলো বাবা মাকে বিশেষত এই থেরাপি ব্যাপারগুলোকে বুঝিয়ে বলা, শিখিয়ে দেওয়া, আসলে এরা থেরাপি আর কিছুই না, একটা বিশেষ ধরনের বাচ্চার সাথে খেলা, যে খেলার মাধ্যমে ওর চিকিৎসাটুকু চালু থাকে। স্যার, আপনি বাবা মায়ের কথা বললেন, পরিবারের অন্যান্য সদস্যরা এই অটিজম বা অটিস্টিক শিশুদের সাথে তাদের করণীয় কি হতে পারে, বা তারা কিভাবে বাবা মাদের সাহায্য করতে পারে? অবশ্যই একটা মায়ের পক্ষে সম্ভব না সবটুকু সময় তাকে সময়, তার অন্যান্য কাজও থাকে। সেক্ষেত্রে বাসায় দাদি, আমি অনেক সময় দেখেছি যে মা চাকরি করে, তখন নানি সেই কাজটা, দাদি সেই কাজ, কেউ না কেউ পরিবারটুকুই হয়ে যেতে হবে অটিজমের সাথে বসবাস, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলতে হবে। এবং বাবা মাকে শিখিয়ে দেওয়া হয় যে পরিবেশটা কেমন হতে হবে, খুব জোরে কথা বলবে না, শিশুর গায়ে কখনো শারীরিক আঘাত করবে না, এবং শিশুকে কখন কতটুকু টিভি দেখতে দিতে হবে, কতটুকু গ্যাজেট ব্যবহার করতে দিতে হবে, তারও কিন্তু নীতিমালা আছে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলে দিয়েছে যে কতটুকু সে টিভি, সেই সমস্যা ওখানেও আছে। অটিজমে আক্রান্ত বাচ্চা কতটুকু টিভি দেখবে, কতটুকু দেখবে না, কতটুকু পারবে, কতটুকু পারবে না, এগুলো কিন্তু গবেষণা করে করে এখন একটা পর্যায়ে চলে আসছে যে এই বাচ্চাগুলোকে একটা প্রচণ্ড শৃঙ্খলাবদ্ধ জীবনে নিয়ে আসা যায়। ধন্যবাদ স্যার। অর্থাৎ শুধু মা বাবা না, পরিবারের সবাইকেই অটিজমের সাথে বসবাসে অভ্যস্ত হতে হবে। কেন বাবা মা, স্কুল, যে স্কুলে যাচ্ছে তারাও তো সেরকম হতে হবে। আপনি জানেন যে স্কুল 3 ধরনের, একটা হচ্ছে নর্মাল স্কুল, স্ট্যান্ডার্ড, সব বাচ্চারা পড়ে, আরেকটা হচ্ছে ইনক্লুসিভ স্কুল, আরেকটা স্কুল হচ্ছে স্পেশাল স্কুল। নর্মাল স্কুলটা হচ্ছে আমরা পড়ে আসছি, স্পেশাল স্কুলে অটিজম বাচ্চা যায়, আর ইনক্লুসিভ স্কুল হচ্ছে নর্মাল স্কুলের মধ্যেই আমি একটা অটিজম বাচ্চাকে দিয়ে দেব, সে তখন ওদের সাথে মিশে চলার চেষ্টা করবে। কখন কোন বাচ্চাকে কোথায় দেব, স্কুলেরও প্রকারভেদ আছে, সেভাবেই আমরা রিকমেন্ড করি। স্যার, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বললাম এবং আমাদের বাবা মায়েরাও জানতে পারলেন যে এই সমস্যায় কি কি করা যেতে পারে বা তাদের করণীয় কি হতে পারে। এছাড়াও এর বাইরে যদি আপনি আমাদের বাবা মায়েদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। বাবা মাদের ক্ষেত্রে আমি একটা কথাই জোর দিয়ে বলবো, অটিজম যখন আক্রান্ত হবে আপনাকে খুব আগে বুঝতে হবে যে আমার বাচ্চাটুকু মনে হয় কোনো একটা সমস্যায় আছে। অটিজম বলবো না, সে এত স্বাভাবিক 8-10টা বাচ্চা থেকে সে বেড়ে উঠতেছে না, কোনো একটা সমস্যায় সে কথা বলা, শোনা, আচার আচরণে তার একটা সমস্যা আমি মনে হচ্ছে। দ্রুত আসলে কেন হচ্ছে সেটা যাচাই করুন। আর অটিজম হলেই আপনার সব কিছু হারিয়ে যাচ্ছে না। আপনি অটিজমের মাত্রা বুঝে, যদি আমরা যে কথাগুলো আলোচনা করলাম এতক্ষণ, যদি আপনি সেই সবটুকু মেনে চলেন, আমি এটুকুও তো বলতে পারবো আপনার শিশুটুকু আগের চেয়ে অনেক ভালো হয়ে সমাজে 8-10টা শিশুর মতো করেই সে ভালোভাবে থাকতে পারবে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যত দ্রুত আপনি আপনার অ্যাকশানে যেতে পারবেন তত ভালো, যত দেরিটা হবে এটাই আপনার জন্য সবচেয়ে খারাপ হবে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কথা বললাম শিশুর অটিজম নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।